দেবো তো তোমায় 200 টাকা দিয়ে। এটা তো কলকাতা, কলকাতায় বিজেপি নাকি বিজেপির ক্যান্ডিডেট। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজ সন্ধ্যেবেলায় আমরা বেরিয়ে পড়েছি কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ির বারোদোলের মেলাতে। মাঝপথে আমরা গাড়িটা থামিয়ে একটুখানি চায়ের ব্রেক নিচ্ছি, আর আমাদের সাথে যোগ দেবে সানি আর মাম। তো তাদের জন্য আমরা অপেক্ষা করছি, আর আমরা একটা ক্যাফেতে ঢুকেছি চা খাওয়ার জন্য। তো ঢুকতে না ঢুকতেই মানিক আমাকে একটা বিস্কুট দিয়ে দিল হাতে। তো যেহেতু আমরা বাঙালি, চায়ের সাথে বিস্কুটটা না হলে কিছুতেই চলে না। আর আমাদের সাথে যাচ্ছে রাজু, আর যে মেনু কার্ডটা দিয়ে ওর মুখটা ঢেকে রেখেছে। আসলে ও ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জা পায়। নবদ্বীপ ঘাট থেকে কৃষ্ণনগর যাওয়ার পথে এই ক্যাফেটি পড়ে। চা কত? 2 টাকা, 3 টাকা, 5 টাকা বলছে না, 10 টাকা, 15 টাকা, 20 টাকা। 10 টাকা দিয়ে 10 টাকা খেলে ভেতরে খেতে পারবে না, বাইরে গিয়ে খেতে হবে। আমাদের চা চলে এসছে, আর মাম্মামকে কিনে দিয়েছে ওর পাপা একটা লেজের প্যাকেট। আসলে মাম্মামকে আমরা প্যাকেট জাতীয় কোনো খাবার খুব একটা দিই না। বিস্কুট দিই, কিন্তু এই লেজ মানে চিপস জাতীয় খাবার, কুরকুরি, এগুলো খুব একটা আমরা দিই না। তো অনেক দিন পরে পেয়ে ও খুবই খুশি। তবে ওর এই চিপসের প্যাকেট থেকে আমরা 4 জনে বেশিরভাগটা খেয়ে ফেলেছি। চাটা কিন্তু দারুণ। আমি আবার দুধ চা প্রেমী, আর মানিক তো আগে চা খেতই না। আমার খপ্পরে পড়ে গত শীতের থেকে ও চা খাওয়া শুরু করেছে। এই 43-44 ডিগ্রি গরমেও আমার কিন্তু চা লাগেই। এই ক্যাফেটার একটা জিনিস এত ভালো লেগেছে, মানুষজন গাছপালা চারিদিকে কেটে বড় বড় রাস্তা, বড় বড় বিল্ডিং তৈরি করছে, কিন্তু এখানে ঢোকার সময়ও দেখলাম একটা গাছ কাটেনি। ওইভাবেই ওরা মানে টিনের চালটাকে ওইভাবেই করেছে। আবার ভেতরেও দেখি ঠিক একইভাবেই। এই যে ও হলো মাম আর সানি, আর সাথে রয়েছে আমার কর্তামশাই। আমার এই কর্তামশাইয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে হবে না নিশ্চয়ই, এর আগের পোস্টে আপনারা ওকে দেখেছেন। আর এটা হলো আমাদের কৃষ্ণনগরের ক্যাথিড্রাল চার্চ। প্রতি বছর 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত এখানে মেলা বসে। যেই আমরা কৃষ্ণনগরে ঢুকলাম, অমনি একটা দম বন্ধ করা একটা গরম আমাদের অনুভব হলো। আসলে কৃষ্ণনগরের উপর দিয়ে তো কর্কটক্রান্তি রেখা গেছে, যার জন্য আমাদের এখানে গরমটাও যেমন বেশি, তেমনি ঠান্ডাটাও বেশি। আমরা একেবারে রাজবাড়ির সামনে পৌঁছে গেছি। প্রচুর ভিড়, আর মানিক ওরা সবাই গেছে গাড়ি পার্কিং করতে। আমরা প্রতি বছর এই মেলায় আসি। আর এদিকে আমার কর্তা মশাই আমার কোলে চেপেছেন। কর্তা মশাইকে অনেক জোর করে পটিয়ে পাটিয়ে কোলে তুলেছি। কর্তা মশাইকে আজকে পুরোপুরিভাবে পটিয়ে নিলাম। মেলায় ঢুকতে না ঢুকতেই এই জিনিসগুলো চোখে পড়লো। এত সুন্দর এই জিনিসগুলো, কিন্তু এত দাম, যেটা আমাদের মধ্যবিত্তদের সাধ্যের বাইরে। এটি হলো রাজবাড়ির সদর দুয়ার। মেলার নাম হলো যেহেতু 12 দোলের মেলা, তো অনেকেই ভেবে থাকেন যে দোলের ঠিক 12 দিন পরে এই মেলাটি হয়। আসলে তা কিন্তু নয়। এবছর মেলাটি বসেছে 19শে এপ্রিল শুক্রবার থেকে। রাজবাড়ির গেট বেশিরভাগ সময় বন্ধ থাকে, তবে বছরের কিছু কিছু সময় রাজবাড়ির গেট খোলা থাকে, তখন রাজবাড়ির ভেতরে প্রবেশ করা যায়। রাজবাড়িতে যেহেতু দুর্গাপুজো হয়, তো দুর্গাপুজোর কটা দিন রাজবাড়ির গেট খোলা থাকে, এবং জগদ্ধাত্রী পুজোর সময় গেট খোলা থাকে। আর এবছর নতুন করে প্রথমবার রাজবাড়িতে বাসন্তী পুজো হয়েছে। বছরের এই 3 বার রাজবাড়ির গেট খোলা থাকে। আনুমানিক 1764 সালে রাজা কৃষ্ণচন্দ্র এই মেলাটি চালু করেন। রাজবাড়ির কুলদেবতা বড় নারায়ণচন্দ্রের মূর্তির সঙ্গে কৃষ্ণের 12টি রূপের পুজো করা হয়, তাই এই মেলার নাম 12 দোল মেলা। গোপাল, রাধাকৃষ্ণ, বলরাম, শ্রী গোপীমোহন, লক্ষ্মীকান্ত, ছোট নারায়ণ, ব্রহ্মদেব, গড়ের গোপাল, অগ্রদ্বীপের গোপীনাথ, নদিয়ার গোপাল, তেহট্টের কৃষ্ণরায়, কৃষ্ণচন্দ্র, শ্রী গোবিন্দদেব, মদনমোহন, এই 12টি রূপে পূজিত হয়। আমার মনে হয় এটি হলো নদিয়া জেলার বৃহত্তম মেলা। বিভিন্ন জায়গা থেকে প্রচুর দর্শনার্থী আসেন এই মেলা দেখতে। এই মেলাটি 1 মাস ধরে চলে। আর এই 12 দোলের মেলার প্রধান বিশেষত্ব হলো রাজবাড়িতে মেলার পাশাপাশি রাজবাড়ির প্রাঙ্গণে প্রথম 3 দিন ধরে ভগবান কৃষ্ণকে পুজো করা হয়। এই রীতি অনুযায়ী মেলা শুরুর প্রথম 3 দিন ব্যাপী কৃষ্ণের নানা রূপকে পুজো করা হয়। প্রথম দিন কৃষ্ণকে গোপাল রূপে, দ্বিতীয় দিন গোপীনাথ রূপে, আর সর্বশেষে তৃতীয় দিনে রাধাকৃষ্ণ রূপে পুজো করা হয়। প্রথম দিন গোপাল রূপে কৃষ্ণকে পুজো করার সময় রাজবেশ বা রাজার সাজে সাজানো হয়, পরানো হয় বহু অলংকার। আর দ্বিতীয় দিনে অর্থাৎ গোপীনাথ রূপে কৃষ্ণকে পুজো করার সময় ফুলের সাজ পরানো হয়, তখন রাজবেশের অলংকার খুলে কৃষ্ণকে ফুলের অলংকার পরানো হয়। আর তৃতীয় দিন মানে সর্বশেষ দিন রাধাকৃষ্ণ রূপে পুজো করার সময় পরানো হয় রাখাল বেশে।
ওই দিনে কৃষ্ণর কাছে খিচুড়ি ভোগ প্রসাদ দেওয়া হয়, আর সেই প্রসাদ পেতে বহু মানুষ জমা হয় রাজবাড়ির প্রাঙ্গণে। এছাড়া বাকি 27 দিন বহু মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে। মেলার ভেতরে ঢুকেই বেশ কয়েকটা ব্যাগের দোকানে আমার একটা ব্যাগ চোখে পড়েছিল, তো ভেবেছিলাম যাওয়ার সময় মামামকে একটা ওই ব্যাগগুলো কিনে দেবো। ওমা, আমি ওইদিকে ক্লিপের দোকান থেকে ক্লিপ নিচ্ছি, আর এদিকে বাবা মেয়ে ওই সেম ব্যাগটাই কিনছে। তো ওর ফেভারিট কালার পিঙ্ক, ওখানকার বেশ কয়েকটা ব্যাগ ঝোলানো ছিল একই ডিজাইনের, কালারগুলো আলাদা। তো ও বললো কোনটা নেবে, এবার আমিও মনে মনে ভেবে রেখেছিলাম যে ওকে দিলে পিঙ্ক কালারটাই দেবো। তো দেখি পিঙ্ক কালারটাই নিয়ে যে কি খুশি। বেশ অনেকক্ষণ মেলার মধ্যে ঘুরলাম, কিছু জিনিস কেনাকাটা করলাম, বেশি কিছু কিনিনি, ওই ক্লিপ আর মামামের একটা ব্যাগ। আসলে এই মেলায় এত দাম জিনিসপত্রের, খুব খিদে পেয়েছে, খাবো। আমি যেমন দুধ চা খেতে ভালোবাসি, তার ঠিক 10 গুণ মোমো খেতে ভালোবাসি। আমার মতো কারা কারা মোমো লাভার আছেন কমেন্ট করে জানান তো। যেখানেই যাই না কেন মোমো দেখলেই হয়েছে, মোমো আমি খাবই। আর আমাদের নবদ্বীপের মোমো তো অসাধারণ। আমি নবদ্বীপ গেলে আমার এক প্লেটে হয় না, 2-3 প্লেট তো খাবই। আর মানিক নিয়েছে পাও ভাজি, আর রাজু ওরা নিয়েছে পাপড়ির চাট, আর আমি মা আমার সানি খেলাম মোমো। বারোদোলের মেলার এত কিছু ঘটনা বললাম, আর একটা ঘটনা তো আপনাদের সাথে শেয়ারই করা হয়নি। চলুন তাহলে মোমো খেতে খেতে আপনাদের সাথে এইটুকু ঘটনাও শেয়ার করি। রাজা কৃষ্ণচন্দ্রের 2 রানী ছিলেন। কথাই ছিল যে রাজা তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে রাঘব রায় নির্মিত উলায়, মানে বর্তমানে যেটা বীরনগরে রয়েছেন, সেই মেলা উনি দেখাতে নিয়ে যাবেন। কিন্তু রাজকার্য পড়ে থাকার জন্য তিনি তার কথাটা রাখতে পারেননি। তাই রাজা সিদ্ধান্ত নেন রাজপ্রাঙ্গণে একটি মেলার আয়োজন করবেন। এরপরেই রাজা প্রবর্তন করেন বারোদোলের মেলা, যার ফলে রাজমহিষী ও অন্তঃপুরের সকল নারী রাজবাড়ি থেকে এই মেলাটি দেখতে পারতেন। এই মেলাটি প্রায় 250 বছরেরও বেশি পুরনো। মেলায় ঢোকার সময় মানিক ওকে নাগরদোলনায় উঠিয়েছিল, সে কি কান্না, একবার ঘুরতে না ঘুরতেই ওকে নামিয়ে দেওয়া হয়েছিল। আর ভেতরে এসে এখানে অনেক কিছু খেলনা রয়েছে। তো প্রথমে উঠতে চাইছিল না, তারপরে ওকে একটুখানি ভুলিয়ে ভালিয়ে মানিক ওঠালো। তো উঠেই আগে প্রথমে ওর যেটা নজর, তো বাইকের উপরে উঠতে চাইলো। এত কিছু রাইড একসাথে দেখতে পেয়ে মামাম তো খুবই খুশি। ও আমাকে বলছে, ও মামাম, এগুলো সেই ডিয়ানা রোমাতে দেখতাম না? আসলে ডিয়ানা রোমা হচ্ছে একটি বিদেশি চ্যানেল, মানে যেখানে বাচ্চারা ওর বাবা মারা ওদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটিস করাতো এগুলো দিয়ে। তো সেই ছোটোবেলায় ও ওইগুলো দেখতো, এখনও ওর মনে রয়েছে। আর এই ভদ্র মহিলা যেখানে বইয়ের দোকান দেখবে, সে বই মেলা হোক আর এমনি মেলা হোক, বই উনার চাই। তো ওর বাবাকে বলে একটা আঁকার বই নিল। বললাম তুই একটা আবৃত্তির বই নে বা গল্পের বই নে, বললো না আমি একটা ড্রয়িং বই নেব। আর এই দোকানে বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স জিনিস রয়েছে, যেমন মাসাজ করার জিনিসপত্র। তারপরে এই দোকানটা আমার এত ভালো লেগেছে, মানে পাথরের সমস্ত জিনিসপত্র কি নেই এই মেলার মধ্যে, মানে আপনি যাই খুঁজবেন তাই পাবেন। আর এই দোকানের জুয়েলারিগুলো তো অরিজিনাল পাথরের জুয়েলারি, যেগুলো দেখতে অসাধারণ। আর এত গরম লাগছে ভিড়ের মধ্যে, মানে কি বলবো। তো আমরা এখন বাড়ি চলে যাব, আর দোকানপাট প্রায় গোছানোর মতো হয়ে গেছে, যেহেতু 11টার কাছাকাছি বাজে। তো ঘুরতে ঘুরতে দেখলাম কি রাজবাড়ির গেট খোলা। তো আমি তো দৌড়ে আসলাম, যেহেতু মামামের অনেক দিনের ইচ্ছে ছিল রাজবাড়িতে ঢুকবে। তো আমি ভাবলাম মনে হয় রাজবাড়ির গেট যেহেতু খোলা রয়েছে, মনে হয় রাজবাড়িতে ঢুকতে দেবে। কিন্তু এসেই দেখি পুরো ধারণাটাই ভুল। রাজবাড়ির যিনি বর্তমান রানীমা রয়েছেন অমৃতা রায়, উনি গাড়ি করে কোথা থেকে ফিরছেন, তার জন্য রাজবাড়ির গেটটা খোলা হয়েছে। প্রতি বছরই ভাবি দুর্গাপুজোর সময় আসবো, কিন্তু কিছুতেই আর হয়ে ওঠে না। মনে কত আনন্দ নিয়ে দৌড় দিয়েছিলাম রাজবাড়ির গেটটা খোলা দেখে। যাকগে, এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। রাজবাড়ির গেটটাকে আবারও ভালো করে আপনাদেরকে একটুখানি দেখালাম। এটা রাজবাড়ির সিংহদ্বার। যখন রাজবাড়ির সামনে আসলাম, কেমন যেন একটা সেই ছোটবেলায় পড়া গল্পের বইয়ে গোপাল ভাঁড়ের কথা, রাজার কথা, কত কিছু মনে পড়ে গেল। আর এদিকে আমার ছোট কর্তামশাইকে আমার বড় কর্তামশাই একটা বল কিনে দিয়েছে, কি খুশি ও বলটা পেয়ে। আর কৃষ্ণনগর মানেই মাটির পুতুল, তবে এবছর এসে দেখছি মাটির পুতুল অতটাও নেই। রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি, রাজসভা যাকে ছাড়া অসম্পূর্ণ। গোপাল ভাঁড়, তার বিভিন্ন মূর্তি এবং কত বড় বড় লক্ষ্মীর ভাণ্ডার। আর মেলা দেখে বাড়ি ফিরে যাওয়ার পথে এই গরমের দিনে হালকা একটু ফালুদা হলে কেমন হয়। যদিও আমি ঠান্ডা খুব একটা খাই না, কারণ আমার 12 মাস ঠান্ডা লেগে থাকে। তাও মানিক বলল না একটুখানি খাও। আর যাওয়ার সময় মানিক এগুলোর দাম জিজ্ঞাসা করলো, তো একটার দাম 40,000, 50,000, 20,000। ভাবা যায়, কিন্তু যারা নেবার তারা তো ঠিক নেবেই। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।